আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দক্ষিণ এশিয়ায় ভারত যথেষ্ট বেকায়দায় পড়তে যাচ্ছে। কারণ সম্প্রতি মুস্তাফিজ ইস্যুতে যেই ঘটনা ঘটল, তাতে নিরাপত্তা ইস্যুটা নতুন করে আসলো। যে ভারত যেমন নিরাপত্তার কারণে মুস্তাফিজকে বের করে দিয়েছে, তেমনি বাংলাদেশে এখন নিরাপত্তার সংকটে ভুগছে, পাকিস্তানও ভুগছে। আর এই দুটি দেশের নিরাপত্তা ইস্যুটাকে ক্যাশ করেছে কিন্তু চীন। বেইজিংয়ে দুই দেশের মধ্যে, পাকিস্তান এবং চীনের মধ্যে একটা বলা যায় কঠিন একটা বৈঠক হয়েছে নিরাপত্তা এবং পররাষ্ট্র ইস্যুতে। তারপরে তারা যৌথ যে বিবৃতি দিয়েছে, সেখানে কিন্তু বাংলাদেশ যুক্ত হয়ে গেছে। বলা হচ্ছে যে বৈঠকে কাশ্মীর ও বাংলাদেশ ইস্যু, দক্ষিণ এশিয়ায় একতরফা পদক্ষেপের বিরোধিতা করার বার্তা চীন এবং পাকিস্তানের বৈঠকে। দুই দেশ মিলে বৈঠকের পর যে যৌথ বিবৃতি দিয়েছে, সেখানে সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী বাংলাদেশ প্রসঙ্গ তুলে ধরে শনিবারের বৈঠকে নয়া প্রস্তুতির কথা বলা হচ্ছে। তার মানে নতুনভাবে প্রস্তুতি নিতে বলা হচ্ছে নিরাপত্তা ইস্যুতে। বৈঠকে বসছিল চীন এবং পাকিস্তান। সেই আলোচনায় উঠে এসছে কাশ্মীর এবং বাংলাদেশ প্রসঙ্গ। অর্থাৎ কাশ্মীর ইস্যুতে পাকিস্তান একটা নিরাপত্তা থ্রেটের মধ্যে থাকে ভারতের পক্ষ থেকে। সেটি চীন একাত্ম প্রকাশ করেছে যে না, সেই ইস্যুতে চীন পাকিস্তানের পক্ষে থাকবে। বৈঠকে চীন এবং পাকিস্তানের বার্তা যে দক্ষিণ এশিয়ায় যে কোনো একতরফা পদক্ষেপের বিরোধিতা করছে তারা। অর্থাৎ ভারত দক্ষিণ এশিয়ায় কোনো একতরফা সিদ্ধান্ত নিতে পারবে না। এইটা হচ্ছে চীন এবং পাকিস্তানের যৌথ বৈঠকের সিদ্ধান্ত। গুরুত্ব দিতে বলা হয়েছে চীন, পাকিস্তান এবং আফগানিস্তানের বিদেশ মন্ত্রীদের আলোচনাতেও। অর্থাৎ এখন চীন আফগানিস্তানকেও টেনে আনবে, ভারতের কোল থেকে টেনে এনে তারা আফগানিস্তানকেও সাথে নিতে চায়। ভারত কি আসলে বিপদে পড়তে যাচ্ছে? বৈঠকের পরে দুই দেশের যৌথ বিবৃতি প্রকাশ করা হয়, সেখানে বাংলাদেশের প্রসঙ্গ তুলে ধরা হয় বৈঠকে এবং বলা হয় নয়া প্রস্তুতির কথা বলা হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর চীন, পাকিস্তান এবং বাংলাদেশের ত্রিপাক্ষিক সহযোগিতার নতুন ফল পেতে প্রস্তুতি নিতে বলা হয়েছে। যে হাসিনা পতনের পর চীন, পাকিস্তান এবং বাংলাদেশের তাদের যে সমন্বিত একটা ঐক্য, সেই ঐক্যের একটি ফল তারা দেখাতে চায়। পাকিস্তান চীন যৌথ বিবৃতি অনুযায়ী দুই দেশ আন্তর্জাতিক নিয়ম মেনেই দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি শৃঙ্খলা স্থিতাবস্থা বজায় রাখার ক্ষেত্রে জোর দিয়েছে। স্থিতিশীলতা বজায় রাখতে যে কোনো একতরফা পদক্ষেপের বিরোধিতার কথা বলা হয়েছে। অমীমাংসিত বিষয়গুলোকে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা আছে বলেও জানানো হয়। বিবৃতি অনুযায়ী জম্মু ও কাশ্মীর সম্পর্কে পাকিস্তানের অবস্থান ও ওই অঞ্চল উন্নয়নের প্রসঙ্গে ইসলামাবাদের তরফে জানানো হয়েছে বেজিংকে ঐতিহাসিক বিরোধ মেটাতে জাতিসংঘের প্রস্তাব মেনে এবং দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী শান্তিপূর্ণ সমাধানের বার্তা দেওয়া হয়েছে চীনের তরফ থেকেও। তার মানে কাশ্মীর ইস্যুতে ভারত যেখানে বিরোধিতা করে যে এটা দ্বিপাক্ষিক, কোনোভাবে এটা বহুপাক্ষিক না, অর্থাৎ জাতিসংঘ না, এটা পাকিস্তান আর ভারতের ব্যাপার। এখন বলা হচ্ছে যে না, এটা জাতিসংঘের ব্যাপার এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী এটা সমাধান হবে। এবং শুধু তাই না, সেই সঙ্গে দক্ষিণ এশিয়া কোনো একতরফা সিদ্ধান্ত নেওয়া যাবে না। অর্থাৎ বলা হচ্ছে যে যেহেতু শেখ হাসিনার পতন ঘটেছে, এখন বাংলাদেশ ওই ভারতের কোল থেকে মুক্ত হয়েছে। এখন বাংলাদেশ চীন এবং পাকিস্তানকে নিয়ে যে যৌথ তাদের আয়োজন উদ্যোগ, জানি না ভেতরে ভেতরে কোনো চুক্তি হয়েছে কিনা নিরাপত্তা ইস্যুতে। তাই বলা হচ্ছে যে এই তিন দেশের যৌথ যে বন্ধুত্বের, তার ফল তারা দেখাবে। এবং দেখাবে কিভাবে? যে ভারতের কোনো দক্ষিণ এশিয়ায় একতরফা কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। ভারতকে মোটামুটি একটা থ্রেট ভালো মতনই, অনেকটা বলা যায় যে দক্ষিণ এশিয়ায় ভারতকে একঘরে করার সিদ্ধান্ত। সম্ভবত বাংলাদেশেও এই সিদ্ধান্তের ফলে একটা ফল
পেতে শুরু করছে এইভাবে যে সম্প্রতি বাংলাদেশ খুব সাহসের সাথে ভারতের এই যে মুস্তাফিজকে ঘিরে যে অসম্মানজনক এবং নিরাপত্তামূলক পদক্ষেপ নিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে, সেই প্রেক্ষিতে বাংলাদেশও সিদ্ধান্ত নিয়েছে তারা ভারতে খেলবে না। এবং ভারতীয় পত্রিকার খবর হচ্ছে যে তারা এই বিষয় নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে কোনো আলোচনাও করবে না। যে আলোচনা সব হচ্ছে আইসিসির সঙ্গে, অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডের সঙ্গে, ভারতের সাথে না। এটাও কিন্তু এক ধরনের যে স্বাধীন মনোভাবের একটা বই প্রকাশ করলো। দর্শক নিশ্চয় মনে আছে মাস কয়েক আগে যখন যুক্তরাষ্ট্র, চীন, ভারত এরকম কয়েকটি রাষ্ট্রের উপরে অস্বাভাবিক শুল্ক আরোপ করেছিল তাদের দেশ থেকে যুক্তরাষ্ট্রে যেসব পণ্য যাচ্ছিল সেগুলোর উপরে, তখন নতুন একটি অস্বাভাবিক জোট গঠনের কথা আমরা শুনেছিলাম, অর্থাৎ চীন, ভারত এবং রাশিয়া একটা বিকল্প জোট তৈরি করবে যেটি দাঁড়াবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, যদিও সেটিও কার্যকর হয়নি। যেহেতু যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব ভালো সম্পর্ক, অথবা যুক্তরাষ্ট্রের সরাসরি তত্ত্বাবধানে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার মসনদে বসেছেন, এমন ধারণা থেকে আওয়ামী শিবিরের মধ্যে একটা উচ্ছ্বাস প্রকাশ পেয়েছিল যে এইবার বোধহয় কিছু হতে যাচ্ছে, এবং সেটি তো হলো না। আগামী নির্বাচনে ভারতের ভূমিকা কি হবে আমরা মোটামুটি বলতে পারি যে এখনও নিশ্চিত নয়, যদিও এই মুহূর্ত পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে বিএনপিকে ভারত সমর্থন দিচ্ছে, তবে এটি যে সাস্টেইন করবে একেবারে শেষ পর্যন্ত তা নিয়েও মানুষের মধ্যে এক ধরনের সংশয় রয়েছে। কিন্তু বাংলাদেশকে ঘিরে আসলে চীন কি করতে চাইছে, যেটি আমি মাঝে মধ্যেই চীনের প্রসঙ্গটি তুলি, যেভাবে আমরা আমাদের নির্বাচনকে ঘিরে কিংবা বাংলাদেশকে কেন্দ্র করে এই ভূ রাজনীতিতে আমরা ভারত বা যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ যতটা টানি ঠিক ততটাই কম গুরুত্ব দিয়ে চীনের ক্ষেত্রে। কিন্তু আসলে কি চীন বসে আছে? আপাতত পর্যন্ত যেটি জানা যাচ্ছে যে বাংলাদেশে ভারতের প্রভাব ঠেকাতে চীন এবং পাকিস্তান বেশ শক্ত অবস্থান নিয়েছে। এদিকে আমরা জানি যে চীনের সঙ্গে বিএনপির সম্পর্ক বরাবরই ভালো। 2024-এ 5 আগস্টের অভ্যুত্থানের পর আমরা খুব খেয়াল করে দেখেছি যে চীনে বিএনপি নেতাদের ঘন ঘন সফর, এবং সেই সফরের মধ্য দিয়ে তিস্তা প্রকল্প সহ অন্যান্য নানান বিষয়ে বিএনপির পক্ষ থেকে চীন একটা আশ্বাস আদায় করে নেওয়ার চেষ্টা করেছে। চীন বিএনপিকে আরও বেশি আস্থায় নেওয়ার চেষ্টা করেছে। এখন ভারত আবার বিএনপিকে সমর্থন করছে। নিশ্চয়ই যদি কিনা বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের নমনীয়তা ভারত না দেখতো, তাহলে তো একেবারে আগেভাগেই যেভাবে তারেক রহমানের প্রতি এক ধরনের উচ্ছ্বাস প্রকাশ করা, আগামী দিনে নেতৃত্ব দিবেন তারেক রহমান, এই ধরনের একটি পরোক্ষ মনোভাব তাদের প্রকাশ পেয়েছে। সেই জায়গা থেকে এবার বিএনপি কী করবে? বিএনপি কি পারবে চীনের বলয় থেকে বের হয়ে আসতে? নানান ধরনের সমীকরণ আসলে জটিল আকার ধারণ করছে। এদিকে পাকিস্তান যেহেতু বরাবরই জামাতকে সমর্থন করে, চীনকে তাহলে জামাতকে সমর্থন করতে হবে। এদিকে তুরস্কের সঙ্গে বাংলাদেশের বিশেষ কয়েকটি কথিত ইসলামী দলের সম্পর্কের যে উষ্ণতা, সেটি সম্পর্ক আমরা জানি। যেটি জানা গেল যে গত দুদিন আগে চীন এবং পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক এবং সামরিক কৌশলগত বিষয় আলোচনার জন্য পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং একই সঙ্গে যিনি উপপ্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন ইসহাক দার, তিনি চীনে গেলেন, বৈঠক করলেন চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এবং চীন এবং পাকিস্তানের পক্ষ থেকে যে বার্তাটি দেওয়া হচ্ছে, যেটি পাকিস্তান সহ ভারতের বিভিন্ন গণমাধ্যমে এসেছে, যে দক্ষিণ এশিয়ায় যে কোনো একতরফা পদক্ষেপের বিরোধিতা করবে তারা একসঙ্গে। খুব সহজভাবে বোঝা যাচ্ছে যে ভারত যা করতে চাইছে তার বিরোধিতা করবে। তাহলে ভারত যদি বিএনপিকে সমর্থন করে থাকে, তাহলে বিএনপিকে ঠেকাবে চীন এবং পাকিস্তান, সেটি তো হিসাবে আসে। তো সেখানে সেই বৈঠকে গুরুত্ব দিতে বলা হয়েছে একই সঙ্গে চীন, পাকিস্তান এবং আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের যে আলোচনা রয়েছে সেখানে অবশ্য কাশ্মীর ইস্যু সহ আরও অন্যান্য ইস্যু প্রাধান্য পাবে। এখন
চীন এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পরে একটা যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে। যে বিবৃতিটি এরই মধ্যে আমি বললাম যে ভারত এবং পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে এসেছে। সেখানে বাংলাদেশ প্রসঙ্গ তুলে ধরে শনিবারের বৈঠকে অর্থাৎ 2 থেকে 3 দিন আগে যেটি বলা হচ্ছে যে নতুন প্রস্তুতি নিতে হবে। কী সেই নতুন প্রস্তুতি সেটি সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা হয়নি। এবং শেখ হাসিনা সরকারের পতনের পর চীন, পাকিস্তান এবং বাংলাদেশের যে ত্রিপাক্ষিক সহযোগিতার নতুন ফল পাওয়া যাবে বা একটা নতুন কোনো আউটকাম আসবে সে বিষয়ে প্রস্তুতি নিতে বলা হয়েছে। এদিকে আমরা জানি যে রোববার সন্ধ্যায় ইসহাক দার, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী কাম পররাষ্ট্রমন্ত্রী, তিনি ফোন দিয়েছিলেন তৌহিদ হোসেনের কাছে, আমাদের পররাষ্ট্র উপদেষ্টার কাছে। এটি বাংলাদেশি গণমাধ্যমে এসেছে। সেটি নিয়েও এক ধরনের জল্পনা কল্পনা গুঞ্জন ছিল যে ইসহাক দার আসলে সেখান থেকে ফোন দিয়ে কি বললেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টাকে। ওই সময় আবার মুস্তাফিজ ইস্যুতে তোলপাড় চলছিল বাংলাদেশ ভারতের মধ্যে, যে সম্পর্ক যেটুকু তলানিতে পৌঁছেছে আরও গভীর তলানিতে পৌঁছানোর যে বিষয়টি আমাদের সামনে উপস্থিত হলো। সেখানে অনেকে মন্তব্য করছিলেন, এটি গুজবও হতে পারে, আমিও মনে করি তাই, যে পাকিস্তান নাকি বলেছে যে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করে দিতে, এবং ভারত এবং শ্রীলঙ্কা একই সঙ্গে যে টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই জায়গা থেকে ভারতে যেন বাংলাদেশের খেলোয়াড়রা না যায় এ কথা স্পষ্ট আইসিসিকে জানিয়ে দিতে। এটি হয়তো গুঞ্জন পর্যায়ে হতে পারে, মানে গুজব পর্যায়ে হতে পারে। কিন্তু ভারতের গণমাধ্যম যেটি দাবি করছে, ভারতের গণমাধ্যম বলছে যে চীন, পাকিস্তান, তুরস্ক মিলে ভারতের বিরুদ্ধে একটি সামরিক জোট গঠনের প্রক্রিয়া চলছে বেশ কয়েক মাস যাবৎ। এটি আমরা জানি, এটি সত্য কথা। সেই জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করতে আগ্রহী বাকি দেশগুলো, এটাও আমরা জানি। অনেক ধরনের লেখালেখি হয়েছে। ভারতের বিভিন্ন গণমাধ্যম যেটি বলছে যে মনে করা হচ্ছে চীনা নেতাদের সঙ্গে জোটের বিষয়ে আলোচনা শেষে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে সর্বশেষ অগ্রগতি সম্পর্কে ফোনে অবহিত করেন পাকিস্তানের বিদেশমন্ত্রী, তাদের ভাষাতে বলছে আর কি, মানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। যেটি বলছিলাম, যে জিনিসটা আমরা জানি, মাস 6 আগে বেইজিংয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল চীন, পাকিস্তান এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিবদের সমন্বয়ে, এবং সেখানে সার্কের বিকল্প একটি জোট গঠনের বিষয়ে বলা হয়। একটি তো সামরিক জোট রয়েছে ভারতের বিরুদ্ধে, আরেকটি সার্কের বিকল্প জোট গঠনের প্রস্তাব দেওয়া হয়। সেখানে কিন্তু বাংলাদেশ কোনো সম্মতি জ্ঞাপন করেনি, অর্থাৎ ডক্টর ইউনূস সরকার সেটি বোধহয় সাহস করেনি যে সেক্ষেত্রে ভারতের প্রতিক্রিয়া কী হবে। এটি মনে করি আমরা যে এটি ঠিক ছিল, হ্যাঁও না কিংবা নাও না, নীরবতা পালন করেছিল। এখন যে নতুন হিসেব নিকাশ দাঁড়ালো, এটা একেবারে ক্লিয়ার যে চীন, পাকিস্তান, তুরস্ক জোট তারা হয়তো শক্ত অবস্থান নিতে পারে ভারতের বিরুদ্ধে। ভারত কী করে সেক্ষেত্রে প্রথমে বলছিলাম যে বিএনপির বিষয়টি কী হবে। চীন এরই মধ্যে পাকিস্তানের অবকাঠামো, প্রতিরক্ষা এবং প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ করেছে। তুরস্ক নানানভাবে সামরিক সহযোগিতা করছে পাকিস্তানকে, এবং জামাত কিংবা ইসলামী দলগুলো, আমি শুরু থেকে বলে আসছি, এদের পিছনে তুরস্কের একটি বিশাল প্রভাব রয়েছে। তুরস্ক জঙ্গিবাদকে সমর্থন করে না, কিন্তু উগ্রবাদকে সমর্থন করে। তার নানান ধরনের নজির আমাদের সামনে রয়েছে। অতএব আমি বরাবরই বলি যে এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষের হাতে, বাংলাদেশের মানুষের নিজেদের ভাগ্য নির্ধারণের কোনো ক্ষমতা হয়ে ওঠেনি। এখনো পর্যন্ত বিদেশি শক্তিগুলোই, পরোক্ষভাবে তো বটেই, তারাই নিয়ন্ত্রণ করছে বাংলাদেশের ভবিষ্যৎ। এবার ভারতকে 2026-এর দোরগোড়ায় যুদ্ধের জন্য সতর্ক করলো আমেরিকা। কালকে আমেরিকার পক্ষ থেকে, মার্কিন গোয়েন্দা সংস্থা পেন্টাগনের পক্ষ থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেখানে তারা পরিষ্কার বলেছে যে বর্তমানে গোটা বিশ্ব যেভাবে ভারত এবং চীনের সম্পর্কটি দেখছেন, আসলে সেটা কিন্তু একটি সম্পর্কের বাহ্যিক অংশ, কিন্তু ভিতরে ভিতরে অরুণাচল প্রদেশকে নিয়ে চীন যে কোনো মুহূর্তে
ভারতের উপর আক্রমণ শানাতে পারে। দেখুন, এই পুরো বিষয়কে কেন্দ্র করে একটা প্রশ্ন আপনাদের করতে ইচ্ছা করছে যে আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকা না চীন, কাকে সব থেকে বেশি বিশ্বাসযোগ্য মনে করবেন? কারণ আমেরিকার গোয়েন্দা সংস্থা পেন্টাগনের এই রিপোর্ট একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছে যে ভারতের প্রভাব এবং প্রতিপত্তিকে বিশ্বের কোনো রাষ্ট্রই সে অর্থে মেনে নিতে পারছে না, এবং এটাই স্বাভাবিক। কারণ যখন বিশ্বের একটি রাষ্ট্র হঠাৎ করে পিছন থেকে সামনে এগিয়ে আসে, ঠিক তখন ঈর্ষান্বিত হয় বাকিরা, এবং সেই ঈর্ষার কারণে যে কোনো প্রকারে সেই উন্নততর রাষ্ট্রটিকে দাবিয়ে রাখার চেষ্টা গোটা বিশ্ব করবে, এটাই বাস্তব। এবং চীন এবং আমেরিকা একে অপরকে পাল্লা দিচ্ছে ভারত বিরোধিতায়, অন্তত এই রিপোর্টে প্রকাশ্যে চলে এসছে। সেখানে তারা পরিষ্কার বলছেন, এই যে বর্তমানে আমেরিকার ট্যারিফ খেলাটা চলছে, সেই ট্যারিফ থেকে বাঁচতেই চীন এবং ভারত ছল চাতুরি করে নিজেদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি করেছে। এবং আপনারা জানেন, বহু বছর পর ভারত এবং চীনের ডিরেক্ট ফ্লাইট পরিষেবা শুরু হয়েছে। একগুচ্ছ প্রকল্প একে অপরের সঙ্গে করবে ঠিক করেছে। এসসিও সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে চীনে গেছিলেন। রাশিয়া নিজে চীন এবং ভারতের সম্পর্কটিকে বেটারমেন্টের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। অর্থাৎ যখন ডোনাল্ড ট্রাম্প বিরোধী একটি শক্তিশালী জোট দক্ষিণ এশিয়ার পলিটিক্সকে কেন্দ্র করে গোটা বিশ্বে তৈরি হচ্ছে, ঠিক তখনই মার্কিন গোয়েন্দা সংস্থা পেন্টাগনের এই রিপোর্ট, যেখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে চীন যে কোনো মূল্যে ভারতের অরুণাচল প্রদেশকে দখল করতে পারে। সেই রিপোর্টে পেন্টাগনের পক্ষ থেকে এটাও দাবি করা হয়েছে যে চীন শেষ 5 বছরে ভারতের বিভিন্ন প্রান্তে সীমান্তবর্তী এলাকায় বহু এয়ারবেস তৈরি করেছে। এটা তো বাস্তব, তারা তৈরি করেছে। আপনারা জানেন, লাদাখ সীমান্তে কিংবা উত্তর পূর্ব অংশে তিব্বতের কাছে তারা অলরেডি এয়ারবেস তৈরি করেছে, এবং যে কোনো মূল্যে এই পুরো পরিস্থিতিটি একটু ঠান্ডা হলেই তারা ভারতের বিপক্ষে অরুণাচল প্রদেশকে নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে, যা মার্কিন গোয়েন্দা সংস্থা বলেছে। চীন পাল্টা একটি স্টেটমেন্ট দিয়েছে, যেখানে তারা বলেছে বর্তমানে ভারত এবং চীনের এই সম্পর্ককে মেনে নিতে পারছে না আমেরিকা, এবং যেহেতু অনেক বছর পর দুই দেশের সম্পর্ক ভালো হয়েছে, তাই আমেরিকা সহ্য হচ্ছে না, এবং আমেরিকা ভারত এবং চীনের বন্ধুত্বকে ভাঙার চেষ্টা করছে, চীনের বিপরীতে একাধিক ষড়যন্ত্র করার চেষ্টা করছে, এবং এর জন্যই তারা ভারতকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবার দেখুন, চীনের জায়গায় ঠিক যে বহু বছর পর চীন এবং ভারতের সম্পর্ক ভালো জায়গায় গেছে, এবং বহু বছর পর আমেরিকার সঙ্গে ভারতের সংঘাত প্রকাশ্যে চলে এসছে। আবার আমেরিকা যে কথাগুলো বলছে সেগুলো উড়িয়ে দেওয়ার মতো কথা নয়। এবার দেখুন, আমেরিকার মিডিয়ার একটা পজিটিভ জিনিস হলো, আমেরিকা সরকার যে সিদ্ধান্ত নেয় সেটাকে পিছন থেকে ব্যাক করে। ভারতের মিডিয়া কিছু ক্ষেত্রে নিউট্রাল অবস্থানে থাকে, এবং ভারত সরকারেরই একাধিক জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজির সমালোচনা তারা করে। আমেরিকার মিডিয়া, এখানে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল একটি রিপোর্ট পেশ করেছে পেন্টাগনের এই রিপোর্টের পর। সেখানে তারা বলেছেন যে ইন্ডিয়া ইজ অন এ হিমালয়াল বিল্ডিং স্পিয়ার টু প্রিপেয়ার ফর ক্ল্যাশ উইথ চায়না। অর্থাৎ ভারত চায়নার সঙ্গে যুদ্ধের জন্য কাশ্মীর বা হিমালয়ান রিজিয়নে যে পথ তৈরি করছে, যে রাস্তাঘাট উন্নত করছে, যে ব্রিজ তৈরি করছে, তা আসলে সব চায়নার কথা মাথায় রেখে। অর্থাৎ চীন যদি ভারতের বিপক্ষে অরুণাচলকে নিয়ে ঝাঁপিয়ে পড়ে, তাহলে ভারতও কিন্তু চীনের এই পদক্ষেপের কথা মাথায় রেখে আগাম রাস্তাঘাট, এয়ারবেস তৈরি, সেভেন সিস্টার্সে একাধিক উন্নতির প্রকল্প ভারত সরকারও নিয়েছে। অর্থাৎ আমেরিকার মিডিয়া যে কথাটিকে আন্তর্জাতিক স্তরে প্রচার করার চেষ্টা করছে, আমেরিকার পেন্টাগনের সেই রিপোর্ট কিন্তু সেই কথাটাকেই জাস্টিফাই করছে, এবং একে অপরের পরিপূরক, এবং দুজনেই সমান্তরাল সরলরেখায় চলছে, তা কিন্তু পরিষ্কার। এবার আজকের দিনে দাঁড়িয়ে ভারতের এই দুই বন্ধু আকারে শত্রুদের যদি বিভিন্ন ক্ষেত্রে পদক্ষেপগুলো বিশ্লেষণ করেন, তাহলে আপনারাও বুঝবেন যে এই মুহূর্তে ভারতের সে অর্থে সোকল্ড বন্ধু কিন্তু কেউ নেই। চীন ধরেও নিলাম ভবিষ্যতে অরুণাচল প্রদেশকে কেন্দ্র করে ভারতের উপর যখন ইচ্ছা ঝাঁপিয়ে পড়বে বা পড়তে পারে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প, যিনি জেচে পড়ে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কটি খারাপ করেছেন, তাকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন? ডোনাল্ড ট্রাম্প আসার আগে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক তো এই জায়গায় যায়নি। আমেরিকার একাধিক ল মেকার্সরা দিনের পর দিন ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখে যাচ্ছেন শুধুমাত্র সম্পর্ককে রিভাইভ করার জন্য। তবুও ডোনাল্ড ট্রাম্প কালকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ভারত যদি রাশিয়ার তেল নিয়ে কোনো সিদ্ধান্তে না আসে, তাহলে ফের শুল্ক তিনি চাপিয়ে যাবেন। অর্থাৎ
আমেরিকার এই গোয়েন্দা সংস্থা চীনকে দোষারোপ করার আগে এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পকে দোষারোপ করা উচিত এবং ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা উচিত। শুধুমাত্র একটি সরকারের পার্সোনাল মানে প্রেসিডেন্টের পার্সোনাল গোলকে স্যাটিসফাই করার জন্য একটা আনপ্রেডিক্টেবল পলিসিকে এস্টাবলিশ করতে চাইলো আমেরিকা, এবং যার ফলে ইন্দো প্যাসিফিকে চায়নার ডমিনেন্সকে কমানোর জন্য যে ভারত এবং আমেরিকার যে জোটবন্ধন, যে একত্রে কাজ করার সংকল্প, সেই লং টার্ম জিওপলিটিক্যাল গোলটিকেই 12টা বাজিয়ে রেখে দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে ডোনাল্ড ট্রাম্প শেষ 1 বছরে যতটা ক্ষতি আমেরিকা এবং ভারতের সম্পর্কে করেছেন তা শেষ কয়েক দশকে কোনো আমেরিকার প্রেসিডেন্ট করেনি, তা তো বাস্তব। আজকে সেই আমেরিকা তার মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট পেশ করে বলছে আসলে চীন ভারতের বন্ধু নয়, বন্ধু আমেরিকাই। চীন বন্ধুত্বের ভান করছে, যেন তেন প্রকারে অরুণাচলকে কেন্দ্র করে ভারতের উপরে তারা মিলিটারি এসকেলেশন শুরু করবে। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প এক এবং অদ্বিতীয় একজন ক্যারেক্টার, যিনি ভারতের বিপক্ষে লাগাতার স্টেটমেন্ট দিয়ে গেছেন শেষ 3 মাস, এবং বর্তমানেও তিনি নরেন্দ্র মোদীর প্রশংসা করলেও তিনি ভারতের বিপক্ষে কিন্তু স্টেটমেন্ট দিয়েছেন কাল অবধি। ফলে ডোনাল্ড ট্রাম্প বিশ্বাসযোগ্য কোনো অবস্থাতেই অন্তত আজকের দিনে দাঁড়িয়ে হচ্ছে না। অন্যদিকে চীনের ভূমিকাটাও আপনারা অ্যানালাইসিস যদি করেন তাহলে দেখতে পাবেন চীন ক্রমশ পাকিস্তানকে অপারেশন সিন্দুরের সময় সাহায্য করেছে। একের পর এক অস্ত্র পাকিস্তানকে দিয়েছে চীন, এমনকি বাংলাদেশের লালমনিরহাট এয়ারবেসও দখল করতে চাইছে চীন। একের পর এক বাংলাদেশের প্রজেক্টও কিন্তু চীন ছলে বলে কৌশলে মোহাম্মদ ইউনূসকে ভাঙিয়ে করতে চাইছেন। এমনকি মোহাম্মদ ইউনূসও কিন্তু চীন সফরে গিয়ে 7 সিস্টার্সে সরাসরি চীনকে ইনভাইট করেছিলেন। অর্থাৎ বাংলাদেশকে কাজে লাগিয়ে ভারতবর্ষের চিকেন স্নেকের উপর মানে শিলিগুড়ি করিডরের উপর সার্ভেলেন্স করতে চাইছে চীন, তা তো পরিষ্কার। ফলে চীন ভারতের 7 সিস্টার্স কিংবা শিলিগুড়ি করিডর চিকেন স্নেকের কাছে কিন্তু দিনের পর দিন ষড়যন্ত্রমূলক অ্যাক্টিভিটি করে চলছে শুধুমাত্র বাংলাদেশকে কাজে লাগিয়ে। অন্যদিকে লাদাখ সীমান্তেও চীন তাদের এয়ারবেস তৈরি করেছে, তিব্বত সীমান্তেও তাদের মিলিটারি বেস তৈরি করেছে। ফলে কোনো অংশে চীন যে ভারতের সঙ্গে বন্ধুত্ব রাখতে চাইছে তা কিন্তু প্রকাশ্যে বোঝা যাচ্ছে না। চীনের যে সম্পর্কটি তৈরি হয়েছে তা কিন্তু সময়ের দাবিতে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যেহেতু ট্যারিফ চাপিয়ে দিয়েছেন, সেই ডোনাল্ড ট্রাম্পকে শেষ করার জন্য চীনের সঙ্গে জোট তৈরি করাটা ভারতের অত্যন্ত প্রয়োজনীয় একটা পদক্ষেপ যা ভারত করেছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে দু রাষ্ট্রই ভারতকে কিন্তু অশান্ত করতে চাইছে, তা তো বাস্তব। এবং দুজনই দেখুন পাকিস্তানকে দিনের পর দিন অস্ত্র দিয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পও কিছুদিন আগে প্রায় $700 মিলিয়ন দিল পাকিস্তানকে শুধুমাত্র F-16 ফাইটার জেটগুলো আপগ্রেড করার জন্য। ফলে পাকিস্তানকে আপনি অস্ত্র দিচ্ছেন অথচ চীনের দিকে আঙুল তুলছেন, সেটা তো পরিষ্কার দ্বিচারিতা। চীন যদি পাকিস্তানকে অস্ত্র দিয়ে ঠিক করে বা ভুল করে, ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তানকে অস্ত্র দেওয়ার পিছনেও কিন্তু একই অভিসন্ধি লুকিয়ে আছে। পাশাপাশি আমাদের 7 সিস্টার্সকেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই আমেরিকা যে ছেড়ে দিচ্ছে সেটা নয়, সেখানে তারা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চাইছেন। শেখ হাসিনা নিজে বলেছিলেন সেন্ট মার্টিনস দ্বীপটি আমেরিকা চাইছে শুধুমাত্র সার্ভেলেন্সের জন্য। সেন্ট মার্টিনস দ্বীপ যদি আমেরিকা পেয়ে যায় তাহলে ভারত এবং চীন একত্রে 2 রাষ্ট্রের উপরেই কিন্তু সার্ভেলেন্স করতে পারবেন মার্কিন সেনারা। ফলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পেন্টাগনের এই রিপোর্ট ভারতের জন্য হয়তো একটু চোখ খুলে দিল বলা যায়, কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে আন্তর্জাতিক যেরকম সমীকরণ তৈরি হচ্ছে সেখানে চীন কিংবা আমেরিকা কেউই যে ভারতের বন্ধু নয় তা কিন্তু ভারত নিঃসন্দেহে বুঝতে পারছে। এবং মার্কিন গোয়েন্দা সংস্থার এই রিপোর্ট ভারতের কাজে লাগলেও আসলে লং টার্ম এফেক্টে ভারত যে একলা চলো নীতিতেই বিশ্বাস করবে তা কিন্তু স্পষ্ট। দেখুন, আমারও ভীষণ মাত্রায় মনে হয় রাশিয়া ছাড়া আজ অবধি কেউই ভারতকে সে অর্থে মানে আপনি যদি ইতিহাস দেখেন, শুধু সরকারের এই সময়টা দেখলে হবে না, সেই অর্থে ভারতকে চোখ বন্ধ করে কিন্তু সাপোর্ট করেনি। রাশিয়ায় 1971 সাল থেকে আজ অবধি ভারতের পিছনে কিন্তু ছুরি মারার কথাটি ভাবেনি। আর আন্তর্জাতিক স্তরে বন্ধু বলে কিছু হয় না, পার্মানেন্ট শত্রু বলেও কিছু হয় না। সময়ের দাবি, যখন যেটা প্রয়োজন সেই অনুযায়ী এক একটি রাষ্ট্র চলবে, এটাই কিন্তু অলিখিত নিয়ম এবং সেই কাজই কিন্তু ভারত, আমেরিকা, চীন করছে। যাই হোক, পেন্টাগনের এই রিপোর্ট আন্তর্জাতিক স্তরে ঝড় তুললেও আমার কাছে এই রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আপাতত মনে হচ্ছে না। যে কথাগুলো তারা বলেছে কিছুটা হাস্যকর এবং কিছুটা প্রেডিক্টেবল,
এবং আমার মনে হয় বর্তমানে আমেরিকা এবং ভারতের সম্পর্কে এই রিপোর্ট কোনো প্রভাব বিস্তার করবে না।